তিয়াশা নিজের পেটে পট কিছু একটা স্পর্শ অনুভব করছে কিছুক্ষণ যাবৎ, যার কারণে শরীরটা বারবার ছেড়ে উঠছে। বারবার মনে হচ্ছে সফট কিছু দিয়ে ওর পেটের মধ্যে স্লাইড করা হচ্ছে। শাড়িটা একটু উপরে তোলো, তাহলে না পুরো পেটটা দেখা যাবে। আচ্ছা, তোমরা মেয়েরা কি শাড়ি পরে শুধু ছেলেদের শরীর দেখানোর জন্য, নিজেদের বিউটি স্পট দেখে ছেলেদের অ্যাট্রাক্টিভ করার জন্য? আচমকা একটা অচেনা কণ্ঠস্বর পেয়ে তিয়াশা পেছনে তাকিয়ে দেখে তার রাহাত ভাইয়ার বন্ধু, কি যেন নাম, দুরন্ত মেবি। দেখুন মিস্টার। দিশার কথা শেষ না করতে দিয়েই দেখতে চায়নি, বাট আনফর্চুনেটলি দেখে ফেলেছে। হোয়াট? তখনই দুরন্ত হাতে একটা গোলাপ ফুল দেখতে পায় তিয়াশা। ইয়েস। কি অসভ্য লোক রে বাবা! কি দেখছেন আপনি, হ্যাঁ? আর আপনার হাতের ওই ফুল দিয়ে এতক্ষণ যাবত আমার পেটে স্লাইড করছিলেন? দেখিনি, এখনো দেখতেছি তো তোমার পেটের বাম সাইডের কালো বিউটি স্পটটা। আমি আমার ভালো ছেলে, হাত দিয়ে নি, তাই তো ফুল দিয়ে। স্টপ! তিয়াশা তাড়াতাড়ি করে নিজের দিকে তাকিয়ে দেখে সত্যি পেটের বাম পাশে সাইডটা দেখা যাচ্ছে। বেখেয়ালিতে কখন যে শাড়ির আঁচলটা কাঁধে তুলেছে, তাড়াতাড়ি শাড়ির আঁচলটা কাঁধ থেকে নামিয়ে নিল তিয়াশা। দ্যাটস লাইক এ গুড গার্ল, যা দেখানোর আমাকে দেখিয়েছ, আর কাউকে দেখেও না। আমি ভালো ছেলে বলে দেখো অব্দি সীমাবদ্ধ ছিলাম। ফালতু লোক একটা, অসভ্য লোক, লজ্জা করে না বলতে? সুনামের সহিতে বোঝে আমি ভালো ছেলে। লুচুর কন্টেনার কোথাকার বজ্জাত লোক একটা! ফুল দিয়ে যে স্লাইড করছিলেন আমার পেটে, সেটা কি কিছুই না? দেখো মিস বাচ্চা মেয়ে, একে তো নিজে দোষ করেছ, তার উপর আমাকে যা নয় তাই বলছো। তুমি যদি তোমার শরীর নাই ঢেকে রাখতে পারো, লোকে তো দেখবেই, শুধু দেখবে না, ছুঁয়ে দিতে চাইবে। ও হ্যালো বুইড়া বেটা, আই এম নট বাচ্চা মেয়ে, ওকে? ও রিয়েলি? ইয়েস, আমি এবার এইচএসসি দিয়েছি, সব বাচ্চা বয়স পেরিয়ে আসছি। থুর, ভাল লাগে না আপনার মতো ফালতু লোকের সাথে কোনো কেন কথা বলছি। আইসে আমার অফালতু মেয়ে, যাও যাও, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। এটুকু বয়সে কি সব ধান্দা, ছি। থুর, কেন যে এই বিয়ে বাড়িতে আসতে গেলাম, ওই ফালতু মার্কা কি সব বাজে বাজে কথা বলে গেল। এহ, আমার এতদিনের সাধনার সব মাঠে মারা গেল। কত শখ ছিল আমার এই বিউটি স্পট শুধু আমার হাজবেন্ড দেখবে, কোথা থেকে এই লুচ্চা এসে উড়ে এসে জুড়ে বসে সব দেখে নিল। থুর! কি থেকে কি হলো বুঝতে পারছে না, বুঝিয়ে বলছি। আমি শাহেরি ইসলাম তিয়াশা, এইচএসসি দিয়েছি, 1 মাস পর রেজাল্ট। বাবা মায়ের 2 মাত্র সন্তানের মধ্যে একমাত্র মেয়ে। আমার বড় ভাই তিয়াস বাবার সাথে বিজনেস সামলায়, সাথে বউকেও সামলাতে হয়। আমার মামাতোর বোনের বিয়ে, রিহাপুর বিয়ে, সেই জন্যই মামা বাড়ির আসা। আজ আপুর গায়ে হলুদ, সবাই হলুদের শাড়ি পরেছে, আমিও পরেছি। শাড়িটা পরতে না পারলেও হ্যান্ডেল ভালোই করতে পারি। সবার সাথে হলুদ দেওয়ার সময় দৌড়াদৌড়ি করতে করতে কখন যে শাড়ির আঁচলটা কাঁধে তুলেছিলাম খেয়ালই ছিল না। আর কোথা থেকে এই উটকো ঝামেলা এসে আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল। উটকো ঝামেলা কি বলছি, আমার মামাতো ভাইয়ের জানে জিগার দোস্ত দুরন্ত, ভার্সিটির নাকি লেকচারার, সেই সুবাদে আমাকেও লেকচার দিয়ে গেল আর কি। কি রে তিয়াশা, এখানে লুকিয়ে আছিস হলুদ লাগাবো বলে? তুই যে এত ভীতু তা তো জানতাম না। আইসি আমার পেতনি, ভয় পাই তাও আবার আমি। আচ্ছা ঠিক আছে, জানিস ওইদিকে কি হচ্ছে? এখনো জানি না, তবে জানবো কি হচ্ছে বল। সঙ্গীতের জন্য যেভাবে স্টেজ সাজাতে চেয়েছিলাম তার উল্টোভাবে সাজাচ্ছে। চল তো গিয়ে দেখি। কি বিচ্ছিরি ভাবে সাজিয়েছে, লাল ফুলগুলো মাঝে দিলে কি ভালোই না লাগতো। কি ইজি বিজি করে দিয়ে রাখছে। রিশা, একটা চেয়ারের ব্যবস্থা কর তো। চেয়ার দিয়ে কি করবি? আগে নিয়ে আয়, পরে দেখি কি করি। ওকে। কিছুক্ষণ পর তিয়াশা মনের আনন্দে ফুলগুলো মনের মতো করে সাজাচ্ছে। পেছন থেকে আবার সেই কণ্ঠ। ডেকোরেটরের কাজ যে মেয়েরা করে সেটাই প্রথম দেখলাম। আজকে অনেক জিনিসই প্রথম দেখলাম। হা হা, নতুন সব এক্সপিরিয়েন্স। ওই ফালতু ছেলে আপনাকে কিন্তু, আল্লাহ গো প্লিজ আমায় বাঁচাও। আমি এখনই মরতে চাই না, জীবনটা তো শুরুই করলাম না গো, এখনই শেষ হয়ে যাবে গো। চুপ, একদম চুপ, গানটা আমার শেষ করে দিল। মাইক অফ করো। প্রায় 3 বছর পর আজ বিন্দুর প্রাক্তন প্রেমিক
দীপের সাথে দেখা। সঙ্গে তার স্ত্রী দীপের সাথে বিন্দুর দীর্ঘ 5 বছরের প্রেম ছিল। কিন্তু একদিন দীপ বিন্দুর সামনে হাঁটু গেড়ে বসে তার থেকে মুক্তি চেয়েছিল, ভুলে যেতে বলেছিল দীপকে। কাউকে মন থেকে ভালোবাসলে এত সহজে কি ভোলা যায়? বিন্দু আর দীপের মধ্যে 3 বছরের হলেও কোনো যোগাযোগ নেই। তবু আজও বিন্দুর মনে দীপের বিরাজ। দীপকে তার স্ত্রীর সাথে দেখে বিন্দুর বুকের ভেতরে দমকা হাওয়া বয়ে গেল। দীপের স্ত্রী হাঁটতে সময় শাড়ির সাথে পা বেঁধে হোঁচট খেয়ে যেতে নিলেই দীপ তাকে ধরে ফেলে। তুমি ঠিক আছো তো দিয়া? আরে সাবধানে চলবে তো। হুম, ঠিক আছি। এত ব্যস্ত হওয়ার কিছু নেই। যদি পড়ে যেতে তাহলে কি হতো বলো তো? তুমি যে আমার ভরসা, তুমি থাকতে আমি পড়তেই পারি না। এই হাত দুটো সব সময় আমায় আগলে রাখবে, এই বিশ্বাস আছে আমার। বিন্দু সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। আর কিছু শোনার শক্তি বিন্দুর নেই। যে হাত আজ দিয়াকে আগলে রেখেছে, যেই হাত আজ দিয়ার ভরসা হয়েছে, সেই হাত বিন্দুর ভরসার জায়গা হওয়ার কথা ছিল। বিন্দুকে আগলে রাখবে বলে প্রমিস করেছিল। বিন্দু না চাইলেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বিন্দু দীপ আর দিয়াকে পাশ কাটিয়ে আসার সময় বিন্দুর হাত থেকে একটা খাম পড়ে যায়, যেটা দিয়া দেখতে পেয়ে হাতে তুলে নেয় এবং বিন্দু পিছন থেকে ডাকে। কিন্তু বিন্দুর কোনো ডাক দিয়া অবধি পৌঁছায়নি। তার আগেই দৌড়ে গেটের বাইরে চলে যায়। দীপ খামটা হাতে নিয়ে উপরে লেখা নামটা দেখে হাতকে উঠল। আমি কোথায়? তুমি এখন পাহাড়ের উপরে আছো। যা পাও তা একরে ধরো, নাহলে পড়ে যাবে কিন্তু। পিয়াসা এবার দুরন্তর শার্ট আঁকড়ে ধরল, কিন্তু 30 সেকেন্ডের মধ্যে ব্যাপারটা বুঝতে পেরে ওপরের দিকে তাকালো। যখনই পড়েছে নজর, যখনই পড়েছে নজর, আমি তো হয়ে গেছি তো। এই বজ্জাত বেটা, আপনি আবাই আমায় ধরেছেন। নামান বলছি, নামান। আগে আবার কোনোদিন তোমায় ধরেছিলাম? আমার তো মনে পড়ছে না। আর আমি বজ্জাত বলছো? না ধরলে এতক্ষণে তোমার সব হাড় পাউডার হয়ে যেত। হলে হতো, আমাকে ছাড়ুন। তিয়াসা চিৎকার করতেই দুরন্ত তিয়াসাকে ছেড়ে দেয়, আর তিয়াসা ধপাস করে নিচে পড়ে যায়। তিয়াসার চিৎকারে সবাই হাজির হয়, আর রিশা ওদের কাণ্ড দেখে খিলখিল করে হেসেই ফেলেছে। ওই পেতনির নানি, তুই হাসছিস? আগে আমাকে টেনে তুল, তারপর ওই বজ্জাতের হট্টির একদিন আর আমার যেই কয়দিন। শালা খচ্চর, ধরেছিস যখন এভাবে ছেড়ে দিয়ে আমার কোমরের চৌদ্দটা কেন বাজায় দিলি? রিহান ভাইয়া! তিয়াসার এমন চিৎকার, রিহান দৌড়ে এসে হাজির হয় ওর সামনে। কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ, এই বজ্জাত অসভ্য লোকটা কি করে তোমার ফ্রেন্ড হতে পারে, তো আবার বেস্ট ফ্রেন্ড? রিহান তো অবাকে সপ্তম আকাশে। যে বন্ধু কিনা কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত, সে বন্ধুকে তার ছোট বোন কতগুলো উপাধি দিয়ে দিল। কি হয়েছে আগে তাই বল। আমি বলছি তোকে। তারপর সব বলল রিহানকে, এবং উপস্থিত সবাই শুনল। দুরন্ত বলা কথাতে কেউ দুরন্তের ভুল কিংবা দোষ খুঁজে পেল না। এতে দুরন্ত দোষ কোথায় তিয়াসা? তুই তো পড়ে যাচ্ছিলি, তাই তোকে ধরেছে। তুমি জানো না ভাইয়া, এই অসভ্য লোকটা ফুল দিয়ে। হ্যাঁ, তুমি যখন ফুলগুলো ঠিক করছিলে চেয়ারে দাঁড়িয়ে, তখন দূর থেকে দেখে এগিয়ে আসে। কেবলই বলবো সাবধান, তার আগেই তুমি পড়ে গেলে, তাই তো আমি তোমায় ধরে ফেললাম। হ্যাঁ, ধরেই যখন ফেলেছিলেন তাহলে ছাড়লেন কেন? তুমি তো ছাড়তে বললে, কত বকলে আমায়, তাই তো ছেড়ে দিতে বাধ্য হলাম। কি বাধ্য ছেলে, এক নাম্বারের শয়তানের নানা, বজ্জাতের হড্ডি, শাকচুনির জামাই, মিথ্যাবাদী। শাকচুন্নিটা তুমিই হবে। প্লিজ বোন চুপ যা, এবার তো থাম। তুমি আমার ভাইয়া না, তোমার নিশ্চিত ভূতে ধরেছে, নাহলে তুমি এতক্ষণ এই খচ্চরকে পিটিয়ে রাম ছাগল বানিয়ে ফেলতে। হে মেয়ে, কিছু ফালতু বলছো? মাথার কি তার ছিল নাকি? এই আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি পাগল? আপনি পাগল, আপনার 14 গ্রাম পাগল। এখন আমি পুরোপুরি শিওর যে তুমি সত্যিই পাগল। এদের দুইজনের সুনামিতে মনে হচ্ছে না এটা বিয়ে বাড়ি। হলুদের অনুষ্ঠান শেষ হতে সবাই ফ্রেশ হতে চলে গেল। এক একজনের শরীর পুরো হলুদের গোডাউন লেগে আছে, আর পিয়াসার হলুদে অ্যালার্জি থাকায় শাওয়ার নিতে হবে।
মাস্ট বি রুমে এসে শাওয়ারে চলে গেল তিয়াশা। তাড়াতাড়ি করে না হলে অ্যালার্জি উঠে যাবে। শাড়িটা খুলে শাওয়ার ছেড়ে দিল তিয়াশা। পরেনি শুধু ব্লাউজ আর প্যাটিকোট। মানে সুখে শরীর থেকে হলুদ তুলছে তিয়াশা, কিন্তু সুখে থাকতে ভূতে কিলায়। আর তিয়াশার মুখে দুরন্তর বাধা হয়ে দাঁড়ায়, কারণ তিয়াশার রুমে লক না থাকায় দুরন্ত রুমের ভিতরে চলে আসে। আর রুমে কোনো মানুষ না থাকায় ভাবে রুম প্লাস ওয়াশরুম দুটোই ফাঁকা আছে, আর ওয়াশরুমে লক ছিল না। তাই তো চট করে শাওয়ার নিতে ঢুকে যায় ওয়াশরুমে। আর যা দেখলো তাতে মুখ একদম হা হয়ে গেল, কারণ প্রথম এক্সপেরিয়েন্স তো, এটা দুরন্তই। তাই ঘটনাটা এত দ্রুত ঘটেছে যে কি ঘটছে তা বুঝতে কিছুটা সময় লাগলো তিয়াশার। যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে দুরন্ত অলমোস্ট যা দেখার দেখে নিয়েছে। তিয়াশা চিৎকার করার আগেই দুরন্ত তিয়াশার মুখ চেপে ধরলো, যাকে বলে প্রিসেপ্টি। এখনও চিৎকার করে লাভ নেই, অলমোস্ট সব দেখে ফেলেছে। শুধু শুধু চিৎকার করে নিজের প্লাস আমার মতো ইনোসেন্ট একটা ছেলে বদনাম করো না। তিয়াশা নিজের মুখ থেকে ঝাড়ি দিয়ে দুরন্তর হাত সরিয়ে দিল। আপনি যে এতটা খারাপ সেটা জানতামই না। কারো রুমে আসলে যে নক করে আসতে হয় সেটা বোধহয় আপনি জানেন না। উইদাউট পারমিশন রুমে চলে আসছেন, তো ডিরেক্ট ওয়াশরুমের ভেতর চলে আসছেন। আমার তো সন্দেহ হয় আপনার চরিত্র নিয়ে সেটা আদৌ ঠিকঠাক আছে তো। প্রথমত দোষটা তোমার, কারণ রুমটা তুমি লক করো নি। তার উপর ওয়াশরুমে শাওয়ার নিতে এসছো, সেটাও লক করো নি। আর দ্বিতীয়ত আমার চরিত্রটা কতক্ষণ ঠিকঠাক থাকবে তা এনশিওর করতে পারছি না, কারণ এইভাবে যদি আর বেশিক্ষণ থাকি। তিয়াশাকে দেখে নিচ থেকে উপর পর্যন্ত একবার চোখ বুলিয়ে কথাগুলো বলল দুরন্ত। তিয়াশা নিজের দিকে তাকিয়ে রাগে ফায়ার হয়ে গেল। ভিজে জামা কাপড় শরীরের সাথে প্রায় লেগে গেছে। না, দুরন্তর ওপর না, নিজের উপরেই। পাশ থেকে শাড়িটা বুকের ওপর জড়িয়ে নিল, কিন্তু তাতে দুরন্ত দৃষ্টি তিয়াশার উপরেই পড়ে আছে। তিয়াশা রেগে গিয়ে দুরন্তকে ওয়াশরুম থেকে বের করে দিল। তিয়াশার এত রাগ হচ্ছে যে কি বলবে, এটাও কম হয়ে যাবে বলা। দুরন্ত রুম থেকে বের হতেই রিশার সাথে দেখা। দুরন্তকে ভেজা অবস্থায় রুম থেকে বের হতে দেখে প্রশ্ন করলো, ভাইয়া, আপনি ভেজা অবস্থায় আমাদের রুম থেকে বের হচ্ছেন কেন? সে না হয় পরে বলবো, এখন আসি, বাই। বিন্দু বাড়ি ফিরেই চেয়ারে ধপাস করে বসে পড়ল। মায়ের কাছে এক গ্লাস পানি চাইলো। বিন্দু মায়ের হাতের পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে মেয়েকে পর্যবেক্ষণ করছে। মেয়েটা কেমন অস্থির হয়ে, মেয়েটার মুখে 3 বছর আগের কষ্টের ছাপ ভেসে উঠেছে। এই নে পানি। বিন্দু মায়ের হাত থেকে পানি নিয়ে একদম পানিটা শেষ করে ফেলল। বিন্দু গ্লাসটা মায়ের হাতে দিতেই প্রশ্নের চাহনিতে তাকিয়ে আছে তার মা। কি হয়েছে? অমন করে তাকিয়ে আছো কেন? টায়ার্ড লাগছিল তাই? আমার কাছে তো কিছু এক্সপ্লেইন করতে হবে না বিন্দু। আমি তোকে 25 বছর ধরে চিনি। বিন্দু জানে এইমাত্র মানুষ যে বিন্দুর না বলা কথাগুলো বুঝতে পারে, চোখের ভাষা পড়তে পারে, মনের কথা জানতে পারে, যার জন্য বিন্দু বেঁচে থাকার সাহস খুঁজে পারে। বিন্দু এবার নিজের মাকে আঁকড়ে ধরলো। বিন্দু চেয়ারে বসেছিল আর ওর মা দাঁড়িয়ে। বিন্দু তার মাকে জড়িয়ে ধরতে বিন্দুর মাথাটা তার মা বুকের মাঝ বরাবর আশ্রয় পেল। এই একমাত্র জায়গা, যে জায়গাটা বিন্দুর জন্য পরম যত্নের আর অফুরন্ত ভালোবাসায় ঘেরা। বিন্দু মায়ের বুকে মাথা রেখে সব বলল তার মাকে। বিন্দুর মা চোখের পানি আর আটকে রাখতে পারল না। কি করে বা আটকে রাখতে পারবে? 3 বছর ধরে নিজের মেয়েকে এক চাপা কষ্টে ভুগতে দেখেছে তিনি। এতটা দিন পর বিন্দু নিজেকে সময় দিবে, নিজের মায়ের জন্য, পরিবারের জন্য ভালো থাকবে বলে ছুটছিল। আর তার পথ চলার আগেই তার না পাওয়া কষ্টের অতীত সামনে এসে দাঁড়ালো। বিন্দুর মা বিন্দুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বারণ করছে না বিন্দুকে কাঁদতে। কাঁদুক, একটু হলেও হালকা লাগবে। বেশ কিছুক্ষণ পর বিন্দু মায়ের বুকে থেকে মাথা তুলে চোখের পানি মুছে নিয়ে, মা তুমিও না, এসব বাদ দাও। এই দেখো আমি একদম ঠিক আছি। মায়ের মুখে হাসি দেখে বিন্দুর মায়ের মুখেও হাসি ফুটে ওঠে। এবার আসল কথাটা বলবি তো? মা আমার চাকরিটা হয়ে গেছে। এই দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার। বলেই ব্যাগে হাত দিল, কিন্তু পেল না। অনেক খুঁজেও লেটারটা পেল না। তখন বিন্দুর মনে পড়লো লেটার তো তার হাতে ছিল, দৌড়ে আসার সময় তখন হয়তো পড়ে গেছে।
এই খামটা কিন্তু কালকেই তুমি এই ঠিকানায় পৌঁছে দেবে। হয়তো দরকারি কিছু আছে। আমি তা নয় তো কে? তুমি চাইলে আমি দিয়ে আসতে পারি। আচ্ছা, আমি দিয়ে আসবো, হয়েছে। তিয়াশা শাওয়ার নিয়ে হোয়াইট কালারের চুড়িদার পরে হাতে কফি নিয়ে ছাদে গেল। ছাদের কর্নার ঘেঁষে দাঁড়িয়ে কফিতে এক চুমুক দিতেই পিঠে শীতল কিছু অনুভব করলো। শীতল স্পর্শ পেয়ে তিয়াশার শরীর শিউরে উঠল। পেছনে তাকিয়ে তিয়াশা যে মানুষটাকে দেখতে পেল, রেগে গিয়ে আই উইল কিল ইউ বলেই হাতে থাকা গরম কফিটা তার মুখে ছুঁড়ে দিল। তিয়াশা কিছু বলার আগেই দুরন্ত রেগে গিয়ে তিয়াশাকে চাদরের রেলিংয়ে চেপে ধরল। কি ভেবেছ তোমার সুন্দর নরম পিঠে কেউ ইচ্ছে করে হাত দিয়েছে? আর তোমার মতো মেয়ের সাথে এটাই হওয়া উচিত। নিজেকে সবসময় ওপেন করে রাখলে তো যে কেউ এসব করতে চাইবে। আপনার না বড্ড সাহস, নিজের দোষ করে সেই দোষ আমার উপর চাপাচ্ছেন, বজ্জাত লোক একটা। তোমার বড্ড জেদ। তুমি যেটা করো সেটাই ঠিক, তাই না? তোমার সাথে যে কয়বার আমার অপ্রীতিকর কিছু ঘটেছে তার জন্য তুমি তাই। দোষ করেছেন নিজে আর তার দায় দিচ্ছেন আমাকে। তোমার পিঠে হাত দিয়েছে, এটাই তো দোষ। কিন্তু কেন দিয়েছে সেটা না জেনে আমাকে তুমি জানোই তাই বলে দিলে। খারাপ উপাধিটাও দিয়ে দিলে। দোষ করেছে সেটা শুধরে নিয়েছে, তাই বলে তিয়াশাকে গড়িয়ে জামা চেন খুলতেই তিয়াশা দুরন্তর দিকে ঘুরে দাঁড়ালো। আই উইল কিল ইউ। মহা ঝামেলা তো। যেমন চেনটা লাগিয়ে দিলাম তখনও কিল করতে চাইলে, এখনো খুলে দিলাম এখনো কিল করবে। কথাটা বলেই তিয়াশার গলা থেকে ওড়নাটা টান দিয়ে নিজের শরীরে লাগা কফিটা মুছতে থাকে আরাম করে। আই উইল। তিয়াশাকে থামিয়ে দিয়ে কষ্ট করে আর বলতে হবে না, কিল করবে এটা আমি জানি। তোমাকে যেভাবে দেখি সেভাবে আমি বারবার খুন হয়ে যাই। দুরন্ত কথা শুনে তিয়াশা নিজের দিকে তাকিয়ে খেয়াল করলো তার বুকের ওপর ওড়নাটা নেই। অমনি তিয়াশা দুরন্ত উল্টো দিকে ঘুরে দাঁড়ালো, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না, কারণ উল্টো দিকে ঘুরতেই পিঠের কিছু অংশ আবার দুরন্ত চোখে পড়লো। দুরন্ত গান গাইতে গাইতে চলে গেল। তিয়াশা এতক্ষণ তবুও নিজেকে সংযত রেখেছিল, কিন্তু দুরন্তর গান শুনে মন চাচ্ছে দুরন্তকে ছাদ থেকে ফেলে দিতে। পরদিন রিহার বিয়ে। কিছুক্ষণ পর পর যাত্রী চলে আসবে। সবাই রেডি হচ্ছে, কিন্তু তিয়াশা বসে আছে সামনে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শাড়ি, লেহেঙ্গা, গাউন আর সব ড্রেসের সাথে ম্যাচিং অর্নামেন্টস। তিয়াশাকে এভাবে বসে থাকতে দেখে তিয়াশার মা এভাবে বসে আছিস কেন? রেডি হয়ে নে। কোন ড্রেসটা পরবো ভেবে পাচ্ছি না। লেহেঙ্গা পরতে পারতিস, ভালো লাগবে। বাই এনি চান্স পেট বের হবার চান্স কি আছে? তুই যে লাফালাফি করতে পারিস, কখন কোথা থেকে পিন খুলে যাবে বুঝতেই পারবি না। তাহলে গাউনই পরবো, এটাই ঠিক আছে আমার জন্য। তিয়াশা সুন্দর করে সেজে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোথাও কোনো ভুল আছে কিনা। ওড়নাটা ভালো করে পিন আপ করে নিল দুই সাইডে। তিয়াশার কাণ্ড দেখে এসব কি প্রি, সেফটির জন্য করছিস? তা নয় তো কি, তোর এই বাড়িতে তোর ভাই একটা লুচ্চুর পরোটাকে ইনভাইট করেছে। সে যখন তখন যেখানে সেখানে গিয়ে যা কিছু করে ফেলে। আই থিঙ্ক লুচুর পরোটা তোকে। ইউ থিঙ্ক হোয়াট? রেশা কিছু বলবে তার আগে সবাই বর এসেছে বলে হইচই করা শুরু করলো। তাড়াতাড়ি চল। বলে তিয়াশাকে টেনে নিয়ে গেল। বরযাত্রী আসছে যেখানে সবাই ভিড় জমিয়েছে, দাঁড়িয়ে আছে। রেশা তিয়াশাকে নিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তিয়াশার ওড়নায় টান অনুভব করলো। পেছনে তাকিয়ে দুরন্তকে দেখে যেই কিছু বলতে যাবে তার আগেই তিয়াশার মুখ চেপে ধরে সাইডে নিয়ে গেল। ইউ লুকিং সো বিউটিফুল। কিন্তু এত সেজেগুজে সবাইকে দেখানোর কি আছে? বিন্দু করিডোরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আকাশবাণী সকালের নামাজ পড়ে হাতে এক কাপ চা নিয়ে সকালটা উপভোগ করছে। সকালটা কি সুন্দর, মনোমুগ্ধকর, কিন্তু বিষণ্ণতার মাঝে ডুবে আছে বিন্দুর মন। আগামীকাল থেকে বিন্দুর নতুন করে পথ চলা শুরু হতো। হয়তোবা এতটা দিন পর বিন্দু নিজেকে সন্ধি থেকে মুক্ত করে চেয়েছিল। হয়তো ভাগ্য সেটা চায় না। একটা মানুষ যার জন্য বিন্দু সব হারিয়েছে, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে এবং কি সুন্দর করে আলোর দিশাটাও হারিয়ে ফেলল। বিন্দু ছোট করে একটা দীর্ঘশ্বাস নিল।
আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে হাজারো ব্যথা। সকালের খাবার খেয়ে বিন্দু রুমে এসে ফোনটা হাতে নিল। দেখতে পেল আন্নুর নাম্বার থেকে একটা টেক্সট এসেছে। ফোনটা রাখতে গিয়েও কেন যেন রাখলো না। মেসেজ অপশনে গিয়ে মেসেজটা চেক করলো, যাতে লেখা আছে একটা জায়গার নাম। সেখানে গেলেই তার হারিয়ে যাওয়া খামটা পাবে। মেসেজটা দেখে বিন্দু একটু অস্বস্তি বোধ করলো। খামটা হয়তো ভালো কোনো মানুষের হাতে পড়েছে, তাই তো খামটা ফেরত দেওয়ার জন্য বিন্দুকে টেক্সট করেছে। মাকে ডাকে। মা, মা। কি হলো, এমন করে ডাকছিস কেন? জানো মা, একটা আননোন নাম্বার থেকে টেক্সট এসেছিল। আমি আমার হারানো খামটা ফেরত পেতে চলেছি। কি বলছিস? আর তোর নাম্বার পেলো কোথায়? কোথায় আবার, খামের বাহিরে আমার অ্যাড্রেস সহ ফোন নাম্বার দেয়া ছিল। ও আচ্ছা, কখন যাবি? বিকাল 4টায়। বিন্দু আর নিজের বন্দি রাখতে পারে না। নিজেকে মেলে ধরবে এই খোলা আকাশের নিচে, যেখানে নেই কোনো বদ্ধতা। অনেকদিন পর বিন্দুর মনটা আজ হালকা। বিন্দু এতটা দিন সব রং থেকে নিজেকে গুটিয়ে রেখেছিল। বিন্দু আজ হালকা আকাশি কালারের চুড়িদার পরেছে। চুলগুলো খোলা, চোখে গাঢ় কাজলে, আবার ঠোঁটে হালকা করে লিপস্টিক দেওয়া। আর বিন্দু সব থেকে প্রিয় চুড়ি পরেছে। চুড়ির রিনিঝিনি আওয়াজটা বিন্দুর খুব প্রিয়। বিন্দু সাইড ব্যাগ হাতে আর ফোনটা নিয়ে মাকে বলে বেরিয়ে পড়ল। বিন্দু 5 মিনিট যাবৎ লোকের পুল সাইডে ব্রেঞ্চে বসে আছে। এবার ব্যাগ থেকে ফোনটা বের করে টেক্সট আসা নাম্বারটায় ফোন দিল, কিন্তু ওপাশ থেকে ফোন ধরলো না। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। কেমন আছো বিন্দু? বিন্দু পেছনে না তাকিয়ে খুব ভালো করেই বুঝতে পারছে এই কণ্ঠটা কার। কাঁপা কাঁপা হাত পায়ে বেঞ্চে বসা থেকে দাঁড়িয়ে পড়লো। আস্তে আস্তে পেছনে ঘুরে দাঁড়ালো। দীপকে দেখে বিন্দু অস্থির হয়ে গেল। নিঃসংশয়ে ভেঙে উজাড় করো তাহাকে, হাতটি না হয় না পেল মন্দ কি। চোখের ভাষা বিনিময়ে হোক সকল বারণ বাধা। একটা সময় তো তুমি ছিলে আমার, আজ না হয় স্পর্শের বাহিরে তুমি। বললে না তো কেমন আছো? নিজেকে সামলে নিয়ে। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বিন্দুর মুখে আপনি ডাকটা শোনা দীপের ঠিক অভ্যাস নেই। বিন্দু সব সময় বলতো কাছের কাউকে আপনি করে বললে কেমন যেন পরপর লাগে। আমি তো আপনি করে বলি তাকে, যে আমার কাছে কেউ না, যে অনেক দূরে থাকে। ভালো। আপনার ওয়াইফ কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। তোমার কি খবর বলো? এখানে না আমি আমার খবর অন্য কাউকে বলতে এসেছি, না অন্য কারোর খবর নিতে এসেছি। বুঝলাম। আমার খামটা দিন, দ্বীপের দিকে হাত বাড়িয়ে দিয়ে। আগের মতো বিন্দু হাত ভর্তি চুড়ি হাত বাড়িয়ে দেওয়ার সময় চুড়ির রিনিঝিনি শব্দও বারবার দীপের ভালো লাগতো। আজও দীপের সেই আওয়াজটা ভালো লাগে। তুমি কি করে জানলে খামটা আমরা পেয়েছি? আমি পেয়েছি। আগে বুঝতে পারলে এখান অবধি আসতাম না। এখন বুঝতে পারছি কালকে পড়ে যাওয়া খামটা আপনারা পেয়েছিলেন। দয়া করে খামটা ফেরত দিন। হ্যাঁ, সে তো দিবই। তার আগে আমার কিছু কথা আছে। দেখুন, আপনার থেকে শোনার মতো কোনো কথা নেই, না আমাকে বলার মতো আপনার কোনো কথা আছে। এবার হাঁটু গেড়ে বিন্দুর সামনে বসে। প্লিজ আমার কথাটা একবার শোনো, তারপর হয়তো তোমার মনে আমার প্রতি কোনো অভিযোগ থাকবে না। কোন পরিস্থিতিতে আমি তোমাকে ছেড়ে দিয়াকে বিয়ে করেছিলাম। প্লিজ স্টপ দিস টপিক। আমি আদার্স কোনো ম্যাটার নিয়ে কথা বলতে চাই না, আর আমার ইচ্ছেও নেই। বলেই দ্বীপের হাতে থাকা খামটা নিয়ে সামনের দিকে পা বাড়ালো বিন্দু। আর দ্বীপে এখন সেখানে হাঁটু গেড়েই বসে আছে। আগে তুমি যখন রাগ করে চলে যেতে, ঠিক আজকের মতো করে, আর আমি খপ করে তোমার হাতটি ধরে ফেলতাম, কিন্তু আজ আমার সেই অধিকার নেই, কারণ স্পর্শের বাইরে তুমি। সব প্রশ্নের উত্তর সবসময় জানা হয় না, বা অপরজনকে বলাও হয় না। এমনকি বিন্দুও জানা হলো না কেন দীপ তাকে ছেড়ে গিয়েছিল, আর দীপও বলতে পারলো না। এক অজানা থেকে গেল বিন্দু। আচ্ছা, আমাকে কি সরকারি সম্পত্তি পেয়েছেন? যখন যা খুশি করবেন, জোর খাটাবেন? আরে পাগলি, সরকারি সম্পত্তির এত যত্ন কে করে?
আমি তোমার পার্সোনাল প্রপার্টির যত্ন নিচ্ছি। আচ্ছা, কতদিন মেন্টাল হসপিটালে ছিলেন আপনি বলুন তো? হঠাৎ তিয়াশার এমন প্রশ্নে দুরন্ত কিছুটা ভেবাচাকা খেলো। 1 মিনিটের মতো সময় নিয়ে বুঝতে পারলো আসলে তিয়াশা ঠিক কি বলেছে। তুমি কি আমাকে কোনোভাবে... একদম ঠিক ধরেছেন। আপনাকে পাগল ছাড়া আর কিছুই ভাবতে পারছি না, কারণ চেনা নেই জানা নাই একজন মেয়ের সাথে অনবরত অসভ্যতামি করে যাচ্ছেন। অচেনা? সে তো তোমার কাছে। তুমি কি আদৌ আমার অচেনা? না, আগের জন্মে আমি আর আপনি রোমিও জুলিয়েট ছিলাম, যত সব ফালতু লোক। এই রিয়া আপুর বিয়েটাই আমার জন্য অশুভ, না হলে এই আপনার মতো অসভ্য লোকের সাথে দেখা হয়? কথাগুলো একটু বিষাক্ত হলেও বলল তিয়াশা। সেখান থেকে চলে আসার সময় পা বাড়াতেই আবার তিয়াশার হাত টেনে ধরলো দুরন্ত। তিয়াশাকে এক হাতে ধরে আর এক হাত দিয়ে দিচ্ছে তিয়াশার দিকে। তিয়াশা একটু ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায়, কি করছেন? ওয়েট বেবি, তুমি জানো না মুসলিম মেয়েদের টিপ পরা বারণ? তবু টিপ পরেছে কেন? আর সবসময় তো সেজে গুজে থাকো কেন? হিজাব পরে থাকবে। বিয়ে বাড়িতে হিজাব পরে থাকবো? আর যাই হোক, আপনার মুখে না এত জ্ঞানের কথা মানায় না। হ্যাঁ, দুরন্ত ভেঙচি কেটে চলে গেল। তিয়াশা বুকের বাঁ পাশে হাত রাখে। তোমার এই অ্যাটিটিউডগুলো আমার এখানে এসে লাগে গো। তিয়াশা গেটের কাছে গিয়ে দেখে গেটের ওখানে যেসব রিচুয়াল ছিল সব রিচুয়াল কমপ্লিট। এই, তোর হয়েছেটা কি বলতো? মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যাস? তুই জানিস না তোদের বাড়িতে বজ্জাত অসভ্য ফালতু একটা জিন আছে? সেই জিনটাই আমাকে মাঝে মাঝে উধাও করে দেয়। এই তিয়াশা, তুই সত্যি বলছিস? বল না। আমি শুনেছি জিনরা নাকি অনেক মজার মজার খাবার খেতে দেয়, অনেক সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যায়। তোকেও কি মজার খাবার আর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে গেছিল? এই এফএম রেডিও চুপ কর। মাথাটা যা একটু নষ্ট হবার বাকি ছিল সেটুকুই মনে হয়ে গেল। 2 দিন পর রিহার বিয়ে প্লাস রিসেপশন খুব ভালোভাবেই কেটেছে, কিন্তু তিয়াশাকে ডিস্টার্ব করার জন্য দুরন্ত অলওয়েজ কিছু না কিছু করছেই। দুজনের মাঝে সবসময় টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগেই আছে। আজ দুরন্ত চলে যাবে। রিহান যেহেতু বেস্ট ফ্রেন্ড, ওর অনুরোধ ফেলতে পারে না। না পেরেই রিহার বিয়েতে এতগুলো দিন অ্যাটেন্ড করেছে। আরও একটা কারণ আছে অবশ্য। সেই 2 বছর আগে থেকে একটা ইচ্ছে মনের মাঝে পুষে রেখেছিল, সেই ইচ্ছেটাও পূরণ করেছে অনেক কাছ থেকে। হয়তো সেই ইচ্ছেটার খুব কাছে চলে এসেছে দুরন্ত, আর না হয় সেটার ইচ্ছেটা ওর কাছে যাবে। দুরন্ত চলে যাওয়ার সবারই একটু আধটু মন খারাপ। একজন বাদে সে তো মহাখুশি, হ্যাঁ সে হচ্ছে তিয়াশা। দুরন্ত চলে যাওয়ার সময় দুরন্ত ওকে আবার ভেঙচি কেটে দিয়েছে। দুরন্তকে ঘায়েল করার জন্য ভেঙচি যথেষ্ট। তিয়াশার সামনে আনন্দে হেলে দুলে রুমে এসে বেডের ওপর একটা চিরকুট দেখতে পেল। তিয়াশার চিরকুটটা খুলে দেখলো তাতে খুব সুন্দর করে লেখা আছে, তোমার জিন তোমায় খুব মিস করবে। খুব তাড়াতাড়ি তোমার জিনের সাথে দেখা হবে। সি ইউ সুন, জিনের পরি। তিয়াশা চিঠিটা পড়ার পর সাথে সাথে চিঠিটা হাত থেকে ফেলে দিয়ে 2 পা পিছিয়ে গেল। আল্লাহ গো, সত্যি সত্যি কি জিনে ধরলো নাকি আমায়? আমি তো জিনের কথা মজা করে বলেছিলাম। হ্যাঁ, মজা করেই তো বলেছিলাম। তারপর কিছুক্ষণ ভেবে এক্সপেরিমেন্ট করে ব্যাপারটা ক্লিয়ার করলো। আসলে এটা দুরন্ত জিনের কাজ। পরদিন ভোরে তিয়াশা নিজের ওপর কাউকে অনুভব করছে, কেউ একজন ওর খুব কাছে চলে আসছে। তিয়াশার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে, আমাকে মিস করছিলে? এই তিশা ওঠ, কখন থেকে ডাকছি, উঠছিস না কেন? তিয়াশা মায়ের ডাকে ধরপড়িয়ে উঠে বসলো। চোখ ডলতে ডলতে, তাহলে কি স্বপ্ন দেখলাম এতক্ষণ? কি স্বপ্ন দেখলি? ওই তো বজ্জাত অসভ্য। এই পর্যন্ত বলেই থেমে গেল তিয়াশা। বজ্জাত অসভ্য কি? কি আবার? ওই তো বাজে জিন। হ্যাঁ হ্যাঁ, তো জিনকে স্বপ্ন দেখেছি। তিয়াশা ওর মায়ের কথাই এতক্ষণে রিশা ঘুম থেকে উঠে গেছে। তুই হয়তো ওই জিনটাকে নিয়ে একটু বেশিই ভাবছিস, তাই স্বপ্ন দেখছিস। ধুর, আমার তো আর কাজ নেই, আমি ওই জিনকে নিয়ে ভাবতে যাব? এই থাম তো তোরা। আর তিশা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। ও মা, এত সকালে সব কি বলছো? ঠিকই বলছিস, আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার কথা শুনে বিশেষ করে রিশার মনটা খারাপ হয়ে গেল। ফুপি কি বলছো? আরও 2 দিন থাকার কথা ছিল তোমাদের। কিন্তু আমার ভাইয়া গাড়ি পাঠিয়ে দিয়েছে,
আর তোমার আঙ্কেল ফিরেছে আজ সন্ধ্যার ফ্লাইটে। মা, আপু তারও 2 দিন পর ফেরার কথা ছিল। হ্যাঁ, দুদিন আগেই কাজ শেষ, তাই ফিরে আসছে। তিয়াস তো খুশিতে লাফ দিয়ে বেড থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। তিয়াসার আব্বু বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছিল, আর তিয়াসার ভাই তিশান এবং ভাবি রাইসা বাড়ি প্লাস অফিস সামলানোর জন্য বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি। তিয়াসা এবং তিয়াসার মা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ে। তিয়াসার মনটাও খারাপ রিশার জন্য। এই কয়দিন রিশার সাথে অনেক মজা করেছে, রিশাকে খুব মিস করবে। গাড়িতে সারা রাস্তা মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছে তিয়াসা। বাড়িতে ফিরেই তিয়াসা ওর ভাবিকে বিয়ের সব ভিডিও আর ছবি দেখাতে লাগলো। ভিডিও আর ছবি দেখানোর এক পর্যায়ে তিয়াসা যে চেয়ার থেকে পড়ে যেতে নিয়েছিল আর সেটা দুরন্ত ধরে ফেলে। সেই ঘটনা ভিডিও হয়েছে। তিয়াসার ভাবি রাইসা একবার ভিডিওর দিকে তাকাচ্ছে তো আরেকবার তিয়াসার দিকে। ভাবি, তুমি ওইভাবে তাকিয়ে আছো কেন? কি কাহিনী? হুম হুম কিসের কাহিনী? বুঝো না ওই হিরোটা কে? হ্যাঁ, এত কিছু হয়ে গেছে, সব আমি মিস করলাম। মনে হচ্ছে আমার বিয়ে হয়ে 5-10টা বাচ্চা হয়ে গেছে আর সেটা তুমি মিস করেছো। আর ওই ব্যাটা হিরো নয়, একটা বাজে বজ্জাত লুচো ভিলেন। ওই ছেলের প্রতি এত রাগ কেন ননদিনী? তুমি জানো ওই বজ্জাতটা কি করেছে? কি হয়েছে গো, বলো বলো আমায়। তারপর তিয়াসা সব ঘটনা আর ভাবিকে বলল। তিয়াসার ভাবি নিজের হাসিটা আটকে রাখে, কারণ কথাগুলো তিয়াসা বেশ বিরক্ত নিয়েই বলছিল। 25 দিন পর আজ তিয়াসার এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। তিয়াসার মনটা প্রচুর পরিমাণে খারাপ। খুব একটা খারাপ হয়নি রেজাল্ট, তবে প্লাস পায়নি 4.69। তিয়াসার রেজাল্টের বাড়ির সবাই খুশি, শুধু তিয়াসা বাদে। অন্যদিকে তিয়াসার ছবি হাতে নিয়ে দুরন্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরেক হাতে ফোন নিয়ে টাইপ করলো। কনগ্রাচুলেশন টিয়া। সেন্ড করে দিল তিয়াসার নাম্বারে। তিয়াসা আননোন নাম্বার থেকে এসএমএসটা দেখে একটু বিরক্ত হলো, কারণ ওর নাম শর্ট করে বলেছে। তিয়াসাকে শর্ট নামে কেবল ওর আব্বু আর ভাইয়া তিয়া বলে ডাকে। কয়েক মাস পর আজ তিয়াসার সেই দিন, যে দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছিল। হ্যাঁ, আজ তিয়াসার ইউনিভার্সিটির ফার্স্ট ডে। তিয়াসার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সাথে ওর বেস্ট ফ্রেন্ড সেতু ও তিয়াসাকে ইউনিভার্সিটিতে ড্রপ করে তিশান অফিসে যাবে। গাড়ি গেটের বাইরে থাকতেই তিয়াসা গাড়ি থেকে নেমে গেল। তার ভাইয়ার থেকে বিদায় নিয়ে তিয়াসা আর সেতু কথা বলতে বলতে ভেতরে যাচ্ছে। তিয়াসা এতটাই খুশি যে সামনে পেছনে কিংবা পাশে কিছু খেয়ালই করছে না। বেখেয়ালিতে হাঁটলে যা হয় আর কি, তাই হলো। সামনে থেকে আসা মানুষটার সাথে ধাক্কা লেগে তিয়াসা নিচে পড়ে গেল। আসলে ধাক্কাটা একটু জোরেই লেগেছে, কারণ সামনে থাকা মানুষটা দ্রুতগামী হেঁটে আসছিল, যার কারণে তিয়াসা নিচে পড়ে গেছে। নিচে থেকে উঠতে উঠতে সামনের লোকটাকে বলতে থাকে, রেখে চলতে পারেন না? চোখ কি বট গাছে রেখে আসছেন? দেখো, আমি তুমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, আমি ফোনে কথা বলতে বলতে আসছিলাম, কিন্তু তুমি তো দেখে চলতে পারতে। যত সব ঠান্ডা বাজলো। আপনি কি ভেবেছেন আমি কিছু বুঝি না? খাম্বার মতো সামনে দাঁড়িয়ে আছেন কেন? সাইড দেন, আমি উঠ। কথাগুলো বলতে বলতে জামা কাপড় ঠিক করে কেবলমাত্র দাঁড়ালো, আর সামনের মানুষটাকে দেখে তিয়াসার সাথে মাথা ঝিম ধরে এলো। আসলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা হচ্ছে দুরন্ত। কি বললে তুমি? আমি ধান্দাবাজ? তুমি ধান্দাবাজ মেয়ে, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কি ধরনের মেয়ে। আর তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো? আইসে, আমার কোন দেশের প্রেসিডেন্টের মেয়ের জামাই রে? আপনি জানেন আমি কি? তো বলো, তুমি কোন দেশের মহারানী ভিক্টোরিয়া? আমি কোনো দেশের মহারানী ভিক্টোরিয়া না হলেও ইউনিভার্সিটির ওনার তারিকুল আহমেদের একমাত্র ছেলের উডবি ওয়াইফ আমি। আর আপনি এখানে এসেছেন কেন? আপনার যদি ইউনিভার্সিটিতে জব করার ড্রিম থাকে তাহলে সেটা চিরতরে ভুলে যান, কারণ তুমি এই ইউনিভার্সিটির ওনারের ছেলের বউ। আর তুমি না চাইলে হয়তো আমি ইউনিভার্সিটি কেন, কোনো ইউনিভার্সিটিতে জব পাবে না। যেটা আছে সেটা হয়তো চলে যাবে। কথাটা মাথায় রাখবেন কেমন? মাথার থেকে মনে রাখলে বোধহয় বেটার হবে। বেটার।
করাটা আপনার জন্য বেটার। এদের দুজনের কথার মাঝে বেচারি সেতুর অবস্থা নাজেহাল, কারণ হঠাৎ করে অচেনা একজনের সাথে এসে তিয়াশার গল্প ধুরি ঝগড়ার ঝুলি খুলে বসেছে। আর তাদের মাঝে যে আরো একজন মানুষ আছে তার কোনো হিলদোলই নেই। এই তিয়াশা, কি শুরু করলি? চেনা নেই জানা নেই লোকটার সাথে ঝগড়া শুরু করে দিলি? হ্যাঁ, তোমার ফ্রেন্ড তো মিস ঝগড়ুটে, ঝগড়া করাটাই ওর কাজ। বাই এনি চান্স আপনারা কি পূর্ব পরিচিত? সেটা মিস ঝগড়ুটের কাছ থেকে জেনে নিও। তিয়াশার দিকে একবার তাকিয়ে মিষ্টি হেসে চলে গেল দুরন্ত। দুরন্ত চলে যেতে সেতু চোখের ইশারায় তিয়াশাকে জিজ্ঞেস করলো ঘটনা কি। কি হচ্ছে? এটা সেই লুচুর বস্তা বলেছিলাম না রিহাপুর বিয়েতে। ও আচ্ছা, খারাপ না। কি খারাপ না? ক্লাসে যাবি নাকি এখানেই ক্লাস করার ইচ্ছা আছে? চলো যমুনা সেতু, ক্লাসে গিয়ে ক্লাস করি। ক্লাসে এসে তিয়াশা সেতু থার্ড বেঞ্চে বসলো। বসতে না বসতে সবার মুখে তাশরিফ নামের তারিফ এর বন্যা বয়ে চলেছে। সবার কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে সবার ক্রাশ বয় এই তাশরিফ। কিন্তু এই তাশরিফটা আবার কে? তিয়াশা নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সামনে বেঞ্চের একজন জিজ্ঞেস করে ফেললো, এক্সকিউজ মি, এই তাশরিফ কাকে? হাই, আমি তন্ডি। তাশরিফ স্যার, তুমি চেনো না? এই স্যার তো সবার ক্রাশ। যে দেখে সেই স্যারের দিকে লুকে ফিদা হয়ে যায়। ও আচ্ছা। তোমার নামটা কিন্তু বলনি। ও হ্যাঁ, আমি তিয়াশা, আর ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সেতু। তিয়াশা কোনো কথা না বলে গালে হাত দিয়ে কি যেন ভাবছে, মনে হচ্ছে বেশ সিরিয়াস কিছু। আচ্ছা, কি এত ভাবছিস বলতো? ওই যে সেই ক্রাশ বয়ের কথা। কোন ক্রাশ বয়? ওই যে ধাক্কা। সেতুকে পুরো কথা শেষ করতে না দিয়েই, ওই যে মিনা, সত্যি তুই পাগল হয়েছিস নাকি? আমি তো তাশরিফ স্যারের কথা ভাবছি। তিয়াশা আর সেতুর কথা বলার মাঝে, এই শোনো, একটা গুড নিউজ আছে। মেবি তোমরা জানো না, আজ প্রথম ক্লাসটা নিবে আমাদের সবার ক্রাশ বয় তাশরিফ স্যার। সত্যি? অনেকটা এক্সাইটেড হয়ে হাতের কুনোয় দিয়ে তিয়াশাকে গুঁতো দিয়ে, তুই এত এক্সাইটেড হচ্ছিস কেন? তুই ক্রাশ খেয়েছিস নাকি? খাইনি, তবে খেতে কতক্ষণ। সবার অপেক্ষার অবসান এবার, কারণ সবার ক্রাশ তাশরিফ এর এন্ট্রি ক্লাসে। ক্লাসে স্যার আসতেই সবাই দাঁড়িয়ে সালাম দিয়ে অলরেডি বসে পড়েছে। সবাই তো ব্যস্ত তাদের ক্রাশ বয়কে দেখতে, আর তিয়াশা সেই দাঁড়িয়েই আছে তো আছেই, বসার নামই নেই। চোখে যেন পলকই পড়ছে না, একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো স্থির তাশরিফের দিকেই, পড়ে না চোখের পলক, কি তোমার রূপে ঝলক। তিয়াশা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। তিয়াশার অবস্থা যে বেগতিক সেটা সেতুর বেস্ট ফ্রেন্ড হয়েও ভালো করেই বুঝতে পারছে। তিয়াশার হাতে ধরে ঝাঁকুনি দিয়ে, কি রে, ক্রাশ খাওয়া হলো? সেতুর ঝাঁকুনিতে তিয়াশা নিজের জগতে ফিরে এলো। সেতুর কথাটা ঠিক তিয়াশার কাছে কাটা গায়ে নুনের ছিটের মতো লাগলো। সেতুর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বেঞ্চে বসে পড়লো। তিয়াশা এমন অবস্থা দেখে সেতুর দুঃখে হাসি পাচ্ছে, প্রচুর হাসি পাচ্ছে। হাসিতেই যে সেতুর ফাঁসি, তাই হাসি কন্ট্রোল করে নিল। কয় কিলোমিটার ক্রাশ খেলি রে? চুপ কর, বাঙ্গি গাছের পেটনি। ক্রাশ নয়, মস্ত বড় বাস খেলাম মনে হচ্ছে। ক্রাশ বয় আর বাঁশ দুটোই কিন্তু তোর জন্য প্রাপ্য। অমনি পাল্টে খেলি, যেই দেখলি বজ্জাত মার্কা আমার ক্লাসের টিচার, অমনি। আরে থাম বই। সেতু আর কিছু বলার আগে তাশরিফ মানে দুরন্ত এগিয়ে আসে। হয়ে গেছে কথা বলা, আর যদিও বাকি থাকে সেটা যেতে যেতে বলে নিও, কেমন? আসলে আপনি 100 নাম্বারের বজ্জাত। এই বজ্জাত নামটা জন্ম নিয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি আগে কেন বলেননি আপনার নাম তাশরিফ? আর একটু আগে যে এতগুলো কথা বললাম তখন কেন বলেননি আপনি ইউনিভার্সিটির টিচার? তোমাকে আমার পুরো নাম বলা দরকার পড়েনি, তাই বলা হয়নি। আর আমি ইউনিভার্সিটির টিচার সেটা বলার সাহস পাইনি। আফটার অল তুমি ওনারের ছেলের উঠবি, তাই তোমার মুখের উপর কথা বলতে পারিনি। যদি চাকরিটা না থাকে তাহলে মনে হয় এই বজ্জাতটা আসল খবরই জানে না। না জানলেই নেই, আমারই ভালো। তিয়াশা প্রথমে আমতা আমতা করলেও পরে মনের ভিতর সাহস সঞ্চয় করে। আমি অমন নয় যে ক্ষমতার অপব্যবহার করব। হ্যাঁ ম্যাম, আপনি তো মহান। আপনার মনটা তো জনসন ক্রিমের মতো নরম। কথাগুলো বলেই দুরন্ত চলে গেল। বরং সবাই তিয়াশাকে জেলাস ফিল করা শুরু করে দিয়েছে। কি এমন কথা বললো এতক্ষণ?
তিয়াশার সাথে। আশেপাশের মেয়েরা তো তিয়াশার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে, সেদিকে তিয়াশার খেয়াল নেই। লাস্ট কথাটা দুরন্ত কি বললো? ওই কি বলে গেল রে? কি জানি, শুনতে পাইনি। সেতু কথাটা ঠিকই শুনেছিল, কিন্তু অযথা কথা বাড়াবে বলে কিছু বলল না। তবে মুখ টিপে হাসলো, যেটা তিয়াশার নজর এড়ালো না। তিয়াশার বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করা সোফায় শরীর এড়িয়ে দিল। তিয়াশার ভাবি রাইসা এগিয়ে এসে, কি হয়েছে ননদিনী? মনে হচ্ছে অনেক টায়ার্ড। তুমি জানো, এই পর্যন্ত বলেই তিয়াশার মন খারাপ করায় এক্সপ্রেশন আনলো মুখে। কি হলো, মন খারাপ হয়ে গেল কেন? হবে না, হওয়ার 101টা কারণ আছে। বলো না, আমিও শুনি। তিয়াশার মন খারাপ করে এই কথাগুলো বলল। তিয়াশার ভাবি আজকে আর নিজেকে হাসিটা আটকে রাখতে পারলো না, সে হেসেই দিল। ভাবি, আমার দোষ নেই ননদিনী, আসলে ঘটনাগুলো অনেক ফানি, তাই হাসিটা অটোমেটিকলি চলে আসে। জানো, আমি কি ভাবছি, আদৌ কি সব ঘটনা কো ইনসিডেন্ট, নাকি অন্য কোনো মিস্ট্রি আছে? আসলেই তুমি গোয়েন্দাগিন্নি, তবে সেটা তুমি ভাইয়ের ওপরে অ্যাপ্লাই করো, কেমন? আর ভাবি, আমাকে কফি দিও প্লিজ। রাতে তিয়াশার ফোনে ওই নাম্বার থেকে এসএমএস আসলো, জিন ইজ ব্যাক। মেসেজটা দেখে তিয়াশা শিওর যে এইটা কে হতে পারে। তিয়াশার কল্পনার বাহিরে ছিল যে এটা দুরন্ত হতে পারে। পরদিন ভার্সিটিতে তিয়াশা আর সেতু কথা বলতে বলতে ক্লাসে যাচ্ছে, তখন হঠাৎ তিয়াশা নিজের ওড়নায় টান অনুভব করলো। পেছনে ঘুরে তাকাতেই তিয়াশার কাঁধ থেকে ওড়নাটা পড়ে গেল। তিয়াশা পেছনে ঘুরে উল্টো তুলতেই ছেলেটাকে থাপ্পড় মারলো। ছেলেটাকে কিছু এক্সপ্লেইন করার সুযোগও দিল না। সাহস কি করে হয় আমার ওড়না ধরার? তুমি কিছু না জেনে আমাকে থাপ্পড় মারলে, কাজটি মোটেও ঠিক করলে না। বড্ড সাহস তো আপনার। একে তো নিজে দোষ করেছেন, আবার আমাকে বলছেন আমি কাজটা ঠিক করিনি। তুমি জানো আমি তোমার সিনিয়র। লজ্জা করছে না কথা বলতে? হ্যাঁ, একে তো অসভ্যতামি করে তার উপর বলছেন আপনি আমার সিনিয়র। একটা গাছের আড়াল থেকে কয়েকটা ছেলে বের হয়ে সিফাত বলে তাকাতেই তিয়াশার সামনে থাকা ছেলেটা পেছনে ঘুরে তাকালো। আরে দোস্ত, তুমি তো ডেয়ার গেমে হেরে গেছো। তোদের পরে দেখছি এটা একটা ডেয়ার গেম ছিল। আমি তো শুধু ওড়নাটা ধরেছি, তার জন্য তুমি যেটা করলে সবার সামনে, সেটার জন্য তোমাকে তো। সবার সামনে যে একটা মেয়ের ওড়না ধরেছেন, সেটা একটা মেয়ের জন্য যে কতটা সম্মানহানির সেটা আপনি জানেন? আমি আপনাকে থাপ্পড় মেরেছি, তাতে আপনার সম্মানহানি হয়নি, বরং একটা শিক্ষা হলো। ফার্দার অন্য কোনো মেয়ের দিকে এরকম ডেয়ার গেম নেওয়ার আগে অন্তত 3বার ভাববেন। কথাগুলো তিয়াশা রেগেই বলল। এভাবে চলতে থাকলে ব্যাপারটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই দেখুন, আপনারা একটা অন্যায় করেছেন, তার শাস্তি হিসেবে জাস্ট একটা থাপ্পড়ই পেয়েছেন, তো সুদবোধ সব। সেতু কথাগুলো সিফাতের বন্ধু। ও হে আনারকালি, তুমি চুপ করো, না হলে। জাস্ট শাট আপ। ইস, ফুলকলি রাগে না, রাগলে তো। আর কিছু বলার আগে সেখানে দুরন্ত চলে এলো। এতক্ষণ দূরে দাঁড়িয়ে সবই দেখছিল দুরন্ত। চেহারার মধ্যে রাগের ছাপটা স্পষ্ট ফুটে উঠেছে। দুরন্ত রাগ সম্পর্কে তিয়াশার ধারণা না থাকলেও এই ভার্সিটিতে প্রত্যেক স্টুডেন্টেরই আছে। ছেলেগুলো আর কোনো কথা না বাড়িয়ে তিয়াশা আর সেতু থেকে সরি চেয়ে নিয়ে চলে গেল। তিয়াশা আর সেতুর ক্লাসরুমে চলে যায়। ক্লাসে গিয়ে বসতেই, তুমি কাজটা ঠিক করনি তিয়াশা, ওই ছেলেগুলো একদম বাজে। যদিও ক্যাম্পাসে কোনো মেয়ের সাথে তেমন কোনো অসভ্যতা আমি করতে পারে না, দুরন্ত স্যারের জন্য তুমি যেটা করেছো সেটার রিভেঞ্জ রাস্তায় নিবে। তুমি সাবধানে চলো, কেমন? ধন্যবাদ। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 15 মিনিট লেট। প্রথম পিরিয়ড দুরন্তর। ওই, আমার না খুব ভয় করছে, ওই ছেলেগুলো যদি সত্যি কিছু করে। তিয়াশা কিছু বলার আগে ক্লাসে দুরন্ত চলে আসে। আজকে দুরন্ত রাগিমনে আছে, চোখগুলোতে রাগের ছাপ স্পষ্ট ফুটে আছে। এই যেমন আসে তো, এই দুরন্ত বাইসাইকেলের আবার কি হলো? আমি কি করে জানবো? আমার থেকে বেটার তোর জানার কথা। আমি কি করে জানবো? তিয়াশা সেতুর এমন ফিসফিসিয়ে কথা বলায় দুরন্ত ধমক দেয়। তিয়াশা সেতু সহ ক্লাসের সবাইকে সাইলেন্ট করিয়ে দিয়েছে দুরন্ত একটা ধমকে। সরি স্যার। রাতে তিয়াশার ফোনে দুরন্তর নাম্বার থেকে আবার এসএমএস আসলো। আগামীকাল থেকে হিসাব না পড়ে ইউনিভার্সিটিতে আসলে খবর আছে, সেটা যে কোনো টিভিতে প্রচার হবে, সেটা তোমার উপর ডিপেন্ড করবে।
বারবার দুরন্ত এমন জোর খাটানো কথাবার্তা তিয়াশার কাছে জাস্ট বিরক্ত কর লাগে। মনে হয় তিয়াশার রেসপন্সিবিলিটি কেউ দুরন্তকে দিয়েছে। তিয়াশা চিন্তায় পড়ে গেছে। হিজাব পরা ব্যাপার না, কিন্তু হিজাব লাগানো পিনগুলো হ্যান্ডেল করা একটু টাফ। অনেক ভেবে তিয়াশা এই সিদ্ধান্ত উপনীত হলো যে কাল তিয়াশা হিজাব পরেই যাবে। পরদিন তিশান তিয়াশাকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে গেল। তিয়াশাকে একা ভার্সিটিতে আসতে দেয় না। প্রতিদিন তিশান অফিস যাওয়ার সময় তিয়াশাকে ড্রপ করে দিয়ে যায়, আর ভার্সিটি শেষে ড্রাইভার পিক করে নিয়ে যায়। টিয়া শুন, তিয়াশা গাড়ি থেকে নামার সময় তিশানের ডাকে তিয়াশা পেছন ঘুরে তাকায়। আমার বোনটাকে খুব সুন্দর লাগছে হিজাবে, তবে সাবধানে পিন যেন শরীরে আটকে না যায়। বি কেয়ারফুল। ওকে ভাইয়া, অ্যান্ড টেক কেয়ার। সেম টু ইউ মাই সুইট সিস্টার। তারপর তিয়াশাকে তিশান হালকা হাগ করে গাড়িতে গিয়ে বসে। গাড়ির লুকিং গ্লাস নামিয়ে তিয়াশাকে টাটা দিয়ে চলে যায়। আর দুরন্ত কেবল বাইক থেকে নেমে বাইক পার্কিং করার জন্য রেডি হচ্ছে। আর তখনই ভাই বোনের এই দুষ্টু মিষ্টি ভালোবাসা চোখে পড়ে যায়। বোনটাকে তো মিষ্টির গোডাউন বানিয়েছেন, এখন আমার ডাইভারেস হওয়ার উপক্রম। তিয়াশা ক্লাসরুম পর্যন্ত হেঁটে আসতেই হিজাবের পিনগুলো দৌড়াতে শুরু করেছে। মানে পিনগুলো হিজাব থেকে আলগা হয়ে গেছে, আর একটু হলেই হিজাব খুলে যাবে। ক্লাসে এসে সেতুকে দেখতে না পেয়ে তিয়াশা একাই ওয়াশরুমে চলে যায়। তিয়াশা ওয়াশরুমের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দিল, আর সাথে সাথেই রুমের লাইট অফ হয়ে গেল। এমনি তিয়াশা দরজা খুলতে গেল, কিন্তু দরজা বাহির থেকে আটকানো। তিয়াশা এবার ভয় পেয়ে দরজা ধাক্কাতে লাগলো। তিয়াশা অনেকক্ষণ যাবৎ দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কিছুতেই দরজা খুলছে না। সে তো ক্লাসে এসে তিয়াশাকে দেখতে না পেয়ে তন্নিকে জিজ্ঞেস করে, আচ্ছা, তিয়াশা তো এসেছে, ও কোথায় গিয়েছে জানো? ও মেবি ওয়াশরুমে গিয়েছে। এই দিশা, তোমাকেও যে দেখলাম তুমি আর তিশা ওয়াশরুমের ওইদিকে যাচ্ছ, তিয়াশাকে দেখোনি? আমি কই না তো, আমরা ওইদিকে গিয়েছিলাম, বাট ওয়াশরুমে যাইনি। যদি ওয়াশরুমে গিয়ে, তো এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন? ওদের কথা বলার মাঝেই দুরন্ত ক্লাসে চলে আসলো। আর ক্লাসে এসেই দুরন্ত চোখে তিয়াশাকে খুঁজতে লাগলো। সেতুর পাশে জায়গাটা ফাঁকা, যেখানে তিয়াশা বসে সেতুর কাছে গিয়ে আসে। তিয়াশা কোথায়? ক্লাস টাইমেও কোথায় গিয়েছে? আসতে না আসতে তিয়াশার খবর না শুরু হয়ে গেছে। আমাদের কি চোখে পড়ে না নাকি? স্যার, আমি ক্লাসে আসার পর থেকেই তিয়াশাকে দেখতে পাইনি। আমি একটু আসছি স্যার, তুমি চলো আমার সাথে। তিয়াশা তো একা যাওয়ার কথা না, সেতুকে ছাড়া একা একাই কোথায় গেল? তন্নির কথা মতো তিয়াশাকে খুঁজতে ডিরেক্ট ওয়াশরুমে সামনে গেল সেতু। আর সেতুর ভাবনাই ঠিক হলো। ওয়াশরুমের দরজা বাইরে থেকে লক করা। ওয়াশরুমের দরজা খুলে দিতেই তিয়াশা ওয়াশরুম থেকে বেরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। এই যমুনা সেতু, এতক্ষণে তোর আসার সময় হলো? কখন থেকে এখানে আটকে আছি জানিস? তুমি একা এসেছো কেন? কাউকে সঙ্গে নিয়ে আসবে তো? হ্যাঁ, একা এসেছিস কেন? আমার জন্য তো একটু ওয়েট করতে পারতিস। আরে তখন তুই কিংবা টনি ক্লাসেই ছিলি না, তাই আর অন্য কাউকে বলিনি। কি করে বাবা বলবো? বাকিগুলো যেভাবে তাকায় আমার দিকে, মনে হয় ওদের পাকা ধানে মই দিয়েছিলাম কোনো কালে। কোনো কালে নয়, এই কালেই ওদের পাকা ধানে নয় ক্রাশে মই দিচ্ছ, তাই আর কি। ধুর, ওদের এই ক্রাশকে দেখার টাইম আমার নাই। আর উনি আমার কাছে টিচার ছাড়া অন্য কিছু না। এত যে পক পক করছিস, ভয় পাসনি? ধুর, ভয় পেতে যাব কেন? আমি এতটাও ভীতু নই। ভয় তখনই পেতাম যখন আমার সাথে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা দেখতাম। যেই কাজটা করেছে তার উদ্দেশ্য ছিল আমাকে শুধু ভয় দেখানো, যার জন্য ওয়াশরুমের লাইট প্লাস বাইরে থেকে দরজাটাও লক করে দিয়েছিল। হয়েছে তোর ভাষণ? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ওই ছেলেগুলো সেতুকে পুরো কথা শেষ করতে না দিয়ে। ওই ছেলেগুলোর এতটাও সাহস হয়নি যে তারা মেয়েদের ওয়াশরুম পর্যন্ত চলে আসবে। তাহলে এই চলো তো, এতক্ষণে মনে হয় দুরন্ত বাইসাইকেলের ক্লাস চলে এসেছে। দুরন্ত বাইসাইকেল? এত অবাক হওয়ার কিছু নেই, এটা আমার দেওয়া নিকনেম। এতক্ষণ কোথায় ছিলে? আসলে স্যার। আসলে নকলে আবার কি? আসলে নকলে আপনার শক্তির মতো। ওয়াশরুমের দরজা আটকে গিয়েছিল, খুলতেই পারছিলাম না। তো পরে খুললে কি হবে? ওই যে সেতু আর তন্নি, ওদের হেল্প নিয়ে অবশেষে দরজা খুলে সক্ষম হয়েছে। এইসব কি বলছিস? ঠিকই তো বলেছি, তোরা তো হেল্প করলি।
দিশা আর তিশা দুজনে যেন কি ফিসফিসে কথা বলছে। তিয়াশা ওদের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। পরিবর্তে এরাও একটা হাসি দিল। তারপর দুরন্ত ক্লাস শুরু করলো। ক্লাসের সবাইকে একে একে প্রজেক্টের সামনে ডাকলো সোশ্যাল ওয়ার্ক এর প্রেজেন্টেশন করার জন্য। ফার্স্ট বেঞ্চের সবাইকে প্রেজেন্টেশন করলো, কিন্তু দিশা সব উলট পালট করলো। দুরন্তর কাছে ঝাড়ি খেয়ে ধপাস ধপাস করে বেঞ্চে বসলো। কয়েকজনের পর দুরন্ত তিয়াশাকে ডাকলো। তিয়াশা সামনের বেঞ্চে পর্যন্ত গিয়ে কিছু একটার সাথে পা আটকে পড়ে যেতে নিল। দুরন্ত এগিয়ে এসে ধরার আগেই তিয়াশা বেঞ্চের ওপর হাত রেখে নিজেকে ব্যালেন্স করে সোজা হয়ে দাঁড়ালো। দাঁড়ানোর সময় সাথে সাথে পা দিয়ে নিচের দিকে গোতা দিতে আর সাথে সাথে দিশা চিৎকার করে উঠল আহ বলে। তোমার আবার কি হলো? পড়েই তো যাচ্ছিলাম আমি, তুমি চিৎকার করছো কেন? তুই এটা ইচ্ছে করে করলে তাই না? আরে ধুর, কি বলো সব? পাগলো তো নিজের ভালো বুঝে, আর তুমি বলছো আমি নিজে ইচ্ছে করে পড়ে যাব? একদম ড্রামা করবে না। তুমি খুব ভালো করেই জানো আমি কি বলছি। তুমি আমার পায়ে ইচ্ছে করে এত জোরে গোতা দিয়েছো। দুরন্ত আর ক্লাস বাকি সবাই নীরব দর্শকের মতো ব্যাপারটা দেখে যাচ্ছে। আসলে কি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা। দুরন্ত এগিয়ে এসে কিছু বলার আগেই ও হ্যাঁ, আমি গোতা দিয়েছি, কিন্তু সেটা তো তোমার পা ছিল, সেটা আমি নিচের দিকে তাকিয়ে দেখিনি গো। তাহলে আমি তোমার পায়ের সাথে বেজে পড়ে যেতে নিচ্ছিলাম? তুমি তিয়াশাকে ইচ্ছে করে পা দিয়ে ল্যাং দিয়ে ফেলে দিতে চেয়েছিলে। না স্যার, আমি আসলে তুমি আসলে এটা তোমার বাসার ড্রয়িং রুম ভেবেছিলে। ইমাজিন করেছিলে মেবি তুমি তোমার বাসার ড্রয়িং রুমে সোফায় বসে আছো, আর পা দুটো উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে দিয়ে রেখেছিলে, তাই না? না মানে আমি ইচ্ছে করে পাটা বেঞ্চের বাইরে দিইনি। তো জানো দিশা, আমার না একটা গুড হ্যাবিট আছে। আমি যদি কোনো জিনিসের থেকে আঘাত পাই না, সেটাকেও আঘাত করি, হোক সেটা জড় পদার্থ কিংবা মানুষ। তা না করলে না আমার আবার রাগটা কমে না। সেটা রাগ কমানোর একটা প্রসেসিং বলতে পারো। কিন্তু তোমার ভাগ্যটা সেই লেভেলের ভালো গো। ভাগ্যিস আমি আজকে হাই হিল পেন্সিল জুতা পরিনি, না হলে তো তোমার পায়ের দফারফা হয়ে যেত, দু একদিন ঠিক মতো হাঁটতেও পারতে না। যদিও দুরন্ত ক্লাসে ছিল, কিন্তু দুরন্তের কিছু বলার প্রয়োজন পড়েনি। যার ম্যাটার সেই হ্যান্ডেল করে নিয়েছে স্মুথলি। দেখো দিশা, তুমি প্রাইমারি স্কুলে পড়ো না যে পা মেলিয়ে দুদিকে দিয়ে রাখবে বাচ্চাদের মতো। তুমি হয়তো ভুলে আছো এটা ইউনিভার্সিটি। তুমি তো এখনো প্রাইমারি স্কুলের লেভেলে আছো। ম্যানার্স বলে যে কিছু আছে তুমি বোধহয় জানো না। সরি স্যার। সরি বলে কি সব সমস্যার সমাধান হয়? যদি তিয়াশা পড়ে যেত তাহলে কি হতো তোমার ধারণা আছে? তিয়াশার তো মনে মনে সেই খুশি, উচিত শিক্ষা হয়েছে। থাক স্যার, ও বুঝতে পারিনি। ক্লাস শেষে সবাই একে একে ক্লাস দেখে চলে যাচ্ছে, কিন্তু দিশা বেচারি বেঞ্চেই বসে আছে। দিশার কাছে এগিয়ে আসে। তোমার কি খুব ব্যথা করছে? বুঝলে তো একবার কত মরিচে কত ঝাল। মুখে একটা বিজয়ের হাসি রেখে কথাগুলো বলে তিয়াশা চলে আসে। দিশা নিজের হাত মুষ্টিবদ্ধ করে হাতটা বেঞ্চে পাঞ্চ করলো। ওই মেয়েটার রাগ কেন নিজের উপর দেখাচ্ছিস? দেখলি কি ভেজা বেড়ালের মতো আচরণ করলো? ড্রামা কুইন ওভারঅল। তিয়াশার সব থেকে বড় ভুল ও এই দিশার সাথে লাগতে এসেছে। তিয়াশা, সেতুর আর তনি তিনজন মিলে ক্যান্টিনে গিয়ে বসলো। তিনজন মিলে ক্যান্টিনে বসে কফি খাচ্ছে। হঠাৎ করে তিয়াশার চোখ ক্যান্টিনের ঠিক সামনে একটা দোকানের পাশে পড়লো, যেখানে একটা বৃদ্ধ লোক হাতে গোনা কয়েকটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। সবার কাছে গিয়ে গিয়ে হয়তো ফুলগুলো তাদের কিনতে বলছে। সবাই লোকটিকে এড়িয়ে চলে যাচ্ছে। কিছুটা দূরে হলেও লোকটির মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব চাচ্ছেন ফুলগুলো বিক্রি করতে। হয়তো এটাই ওনার একমাত্র রোজগার এর পথ। একটা ছেলে বৃদ্ধ লোকটির সামনে দাঁড়ালে লোকটি শুধু পেছনের দিকে দেখা যাচ্ছে। ছেলেটি সবগুলো ফুল কিনে নিল, আর ওই বৃদ্ধ লোকটির মুখে এক খুশির আভা ভেসে উঠল। গালে হাত। ঘটনাটা উপভোগ করলো তিয়াশা। ছেলেটির পেছনে ঘোরা মাত্রই তিয়াশার গাল থেকে হাত সরিয়ে একটু নড়ে চড়ে বসলো। তন্নি আসে তো তিয়াশার ভঙ্গিতে গালে হাত দিয়ে তিয়াশার দিকে তাকিয়ে আছে। দেখা হলো? দেখ তো, তোরা যা ভাবছিস সেটা কিন্তু না। আমরা কি ভাবছিলাম? হ্যাঁ বল, আমরা কি ভাবছি? আমি কিছু বুঝি না নাকি? তোরা কেন এমন তাকিয়ে আছিস? দেখ, আমি কিন্তু শুধু ওই লোকটার আর ফুলগুলোকে দেখছিলাম। কোন লোকটাকে দেখছিলি রে? লোক তো দুজন ছিল, এক হলো ফুলওয়ালা আর দুই হচ্ছে আমাদের স্যারের তাশরিফ আহমেদ দুরন্ত। অবশ্যই
ফুলওয়ালা আর ফুলগুলোকেই দেখছিলাম, আর স্যারকে তো আমি দেখিনি। ও আচ্ছা, তাই বল। সত্যি বলছি, বিশ্বাস কর। অনেকক্ষণ যাবত দেখছিলাম লোকটা ফুলগুলো বিক্রি করার জন্য এর কাছে যাচ্ছিল, তখন স্যার এসে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে ফুলগুলো কিনে নিল, সেটাই দেখছিলাম। হুম, ভাইয়া এরকমই। ভাইয়া? তিয়াশা সেতু এত জোরে চেঁচানোতে বেচারি তন্নি তো ভয় পেয়ে গেছে, নিজের বুকে বিসমিল্লা বলতে ফু দিয়ে। না মানে, এখন তো ক্লাস টাইম বা ভার্সিটি টাইম না, তাই আর কি ভাইয়া বললাম। যে হারে আমার বান্ধবীরা স্যারের প্রতি ক্রাশ খাচ্ছে। তন্নি বাসায় ফিরে ড্রেস চেঞ্জ না করেই সোফায় শুয়ে পড়ল। তন্নির মা তাহমিদা বেগম এগিয়ে এসে বলল, তোকে না কতবার বলেছি ভার্সিটি থেকে এসে ফ্রেশ না হয়ে শুবি না। 5 মিনিট মা, প্লিজ। 1 মিনিটও না, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর খেয়ে শুবি। তুমি শুধু আমার সাথেই পারো, তোমার ছেলের সাথে তো পারবো না। তোমার ছেলে তোমার কথা শোনে? কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? তোর ভাইয়াকে নিয়ে পড়লি কেন এখন? তা নয় তো কি, ভাইয়াকে তো 2 বছর ধরে বিয়ে করতে বলছো, করছে না তো। তোমার কথা তাহলে কোথায় শোনে? আর আমাকে তো তোমার বাবার আর ভাইয়ার সব কথা শুনে চলতে হয়। তাহলে বোঝো আমার উপর কত প্রেশার পড়ে। এই চুপ কর, মাথাটা নষ্ট করে দিবি নাকি? তোরা 2 ভাই বোন কেউ কারো থেকে কম না। তিয়াশা আর টিভিতে কার্টুন দেখতেছে, আর রাইসা মানে তিয়াশার ভাবি সারা রুমে পায়চারি করতেছে। আজ আসুক বাড়িতে, ওর একদিন কি আমার 7 দিন। কত বড় সাহস ওর! আমার ফোন রিসিভ করে বলে কি আমি ব্যস্ত আছি, পরে ফোন দেব। সারাদিনও ফ্রি হয়নি নাকি? রাইসা এই বকবকানিতে তিয়াশা আর পারছে না নিজের প্রিয় কার্টুনে মনোযোগ দিতে। উফ ভাবি, কি হয়েছে? কাকে এসব বলছো? কাকে আবার? ওই বজ্জাতটাকে। বজ্জাটা আবার কি করলো গো ভাবি? জানো, আমি দুপুরে ফোন দিয়েছিলাম খেয়েছে কিনা জানার জন্য। সে বলে কিনা আমি বিজি আছি, পরে ফোন দেব। ইস, পরে আর তোমার ফোন করেনি না? করলে কি আর আমার এখন এত চিন্তা করতে হতো? থাক ভাবি, চিন্তা করো না, ভাই একদম ঠিক আছে, হয়তো কোনো কাজ করছে। চিন্তা কি আর সাধে করছি গো? জানো, আজ অফিস যাবার সময় ফুরফুরে মেজাজে সেজে গুজে গিয়েছে। সেটাই তো ভয়, কি এমন কাজ করছে যে আমার ফোনটা ইগনোর করতে হলো। ওহো ভাবি, প্লিজ রিল্যাক্স। এসব কি ভাবছো উল্টাপাল্টা? কিছুক্ষণ পর, ভাইয়া তুমি এতক্ষণে আসলে? ভাবি তো চিন্তা করে অস্থির হয়ে গেল। কেন? সেটা তো ভাবি জানি। যাও রুমে গিয়ে ভাবিকে জিজ্ঞেস করো। আল্লাহ তুমি ভালো জানো আজ কপালে কত নাম্বার সংকেত আছে। তিয়াশা তিয়াসের সামনে হাত দিয়ে তুড়ি বাজিয়ে, এই ভাইয়া কি ভাবছো? আজ মনে হয় সুনামি হবে। আমি মিটিংয়ে ছিলাম, তখন রাইসা ফোন দিয়েছিল, ওর সাথে কথা বলতে পারিনি। আর মিটিং শেষ হতে হতে রাত হয়ে গেছে, তারপর ডিরেক্ট তো বাড়িতেই ফিরলাম। তুমি রুমে যাও, তোমার এত সাজুগুজু কোত্থেকে আসে সব বের করবে। দাঁত কেলিয়ে হাসছিস? এই তুই সত্যি আমার বোন তো? সেটা তো আপু আর মা ভালো জানে। 7 দিন পর ভার্সিটিতে তিয়াশা ব্রেঞ্চে বসে আছে, সবাই মিলে গল্প করছে। সেকেন্ড পিরিয়ডের ক্লাস শুরু হতে আরও 15 মিনিট। দিশার গ্যাংয়ের সবার মুখে এক শয়তানি হাসি ফুটে উঠেছে। হয়তো ওরা নতুন কোনো প্ল্যান করছে। এই 7 দিন তিয়াশার সাথে পেরে ওঠেনি। তিয়াশা সব সিচুয়েশন খুব সহজে সামনে নিয়েছে আর দিশাকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছে। স্যার প্লাস ক্লাসের সবার সামনে বারবার অপমানিত করেছে দিশা। অবশ্য সেটা নিজের দোষেই। তিয়াশা কথা বলার সময় পায়ের কাছে কিছু ফিল করলো। মনে হচ্ছে পায়ের উপর দিয়ে এঁকে বেঁকে চলছে। পায়ের দিকে তাকিয়ে তিয়াশা চিৎকার করেই অজ্ঞান হয়ে গেল। এটাই তিয়াশার একমাত্র উইকনেস, যেটা দেখলেই ভয় লাফালাফি শুরু করে। আর যেই জিনিসটা তিয়াশা এত কাছে, তাও আবার পায়ের ওপরে। তিয়াশা অজ্ঞান হতেই সবাই ঘাবড়ে গেল। হঠাৎ কিসের জন্য কারণ ছাড়াই অজ্ঞান হয়ে গেল সেও তো। তিয়াশা কে নিজের কাছে আগলে ধরলো, আর তন্নি কি করবে বুঝতে পারছে না। তন্নি গিয়ে পানি নিয়ে এলো, তিয়াশার চোখের ওপরে পানি ছিটিয়ে দিল, হালকা করে গালে চাপড় দিতে তিয়াশাকে ডাকতে লাগলো। কি এমন হলো হঠাৎ তিয়াশা এমন চিৎকার করে উঠল? একমাত্র ভয় পেয়েই তিয়াশা এমন চিৎকার করে, কিন্তু যেটা দেখে ভয় পাই সেটা এখানে আসবে কি করে? কি দেখে ভয় পায় তিয়াশা? সাপ দেখেই একমাত্র ভয় পায়ও, এটাই তো ওর একমাত্র দুর্বলতা। সাপ কোথা থেকে আসবে? আর আমরা তো কেউ দেখিনি।
ক্লাসের সবাই মিলে পুরো ক্লাস খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কোনো সাপ খুঁজে পেল না। তিয়াশার তো এখনো জ্ঞান ফিরল না। আমি স্যারকে ডেকে নিয়ে আসি। তাড়াতাড়ি যাও। তন্নি স্যারকে ডাকার জন্য চলে গেল। দিশা এগিয়ে সে বেঞ্চের নিচে উকিঝুঁকি দিয়ে খুঁজতে লাগলো। কই, কিছুই তো নেই। এটা হয়তো ওর মনের ভুল। মনের ভুল নয়, নিশ্চয় ও কিছু একটা দেখেই ভয় পেয়েছে। তাহলে হয়তো তেলাপোকা দেখে ভয় পেয়েছে। কি নেকু টাইপের মেয়ে রে বাবা, তেলাপোকা দেখেই কুপোকাত হয়ে গেছে। দিশার ওর চেলাপেলাদেরও হাসিটা অসহ্য লাগছে সেতুর কাছে। রেগে গিয়ে, এই একদম ফালতু কথা বলবে না। একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে আর তোমরা মজা করছো। তন্নি গিয়ে দুরন্তকে ডেকে নিয়ে এলো। দুরন্ত আসতে আসতে ততক্ষণে তিয়াশা মিটিমিটি করে চোখ খুলেছে। চোখ খুলে তাকিয়ে তিয়াশা সেতুর হাত শক্ত করে ধরে এদিক ওদিক তাকাতে লাগলো। তিয়াশার চোখ মুখে এখনো ভয়ের ছাপ ফুটে আছে। কি হয়েছে তিয়াশা? শান্ত হয়ে বস আগে। কি দেখি এত ভয় পেলি বলতো? বেঞ্চে নিয়ে যে আমার পায়ের ওপর সাপ ছিল, তোরা কেউ দেখিস নাই? এখানে সাপ আসবে কোথা থেকে? আর যদি আসতো তাহলে আমরা কি দেখতে পেতাম না বল? আমি সত্যি বলছি, তুই তো জানিস। বল আমি সাপ কতটা ভয় পাই। তিয়াশার কথা সম্পূর্ণ করতে না দিয়ে, হ্যাঁ, তুমি সাপ বেশি ভয় পাও তো, তাই এটা তোমার মনের ভুলই হবে। এখানে সাপ আসবে কি করে? আরে যদিও আসে তাহলে আমরা কেউ দেখতাম না, নাকি সাপ শুধু তোমার সাথে দেখা করতে এসেছিল? দুরন্ত আর তন্নি ক্লাসে প্রবেশ করার সময় কথাগুলো শুনতে পেল। দিশার এসব কথা শুনে দুরন্ত রেগে গেল। তোমার মন করা গল্প কেউ শুনতে চেয়েছে?